এনসিপিকে শাপলা প্রতীক দিতে আইনগত বাধা নেই, দাবি সার্জিসের। কাউকে খুশি রাখতেই না দেওয়ার অভিযোগ, বিধি অনুযায়ী সুযোগ দেখছে না কমিশনার আনোয়ারুল ইসলাম। শেরপুরের সীমান্ত এলাকায় সন্ধ্যা নামলে বন্য হাতির তাণ্ডব, পাহাড়ে পর্যাপ্ত খাদ্য না থাকায় ফসল সাবার, তালিকা করে ক্ষতিপূরণের আশ্বাস বন বিভাগের। এবং বাংলাদেশ মংলা জলসীমায় অনুপ্রবেশ, অবাধে ইলিশ শিকার, ভারতীয় 14 জেলেকে আটক করল নৌবাহিনী। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে পাঠানো হলো কারাগারে। বাংলা সময়ে সঙ্গে আছি আমি তোহা খান তামিম। জাতীয় নাগরিক পার্টিকে শাপলা প্রতীক দিতে আইনগত বাধা নেই উল্লেখ করে দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম অভিযোগ করেছেন, কাউকে খুশি করতে শাপলা প্রতীক দিচ্ছে না নির্বাচন কমিশন। দিনাজপুর দলীয় সমন্বয় সভা শেষে কথা বলেন তিনি। সার্জিস বলেন, জুলাই সনদের আইনগত ভিত্তি ও বাস্তবায়নের নিশ্চয়তা চায় জাতীয় নাগরিক পার্টি। এই প্রতীক তো আমরা আজকে আবেদন করি নাই। আমরা যেদিন রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের জন্য আবেদন করেছিলাম সেদিনই তো আমরা এই প্রতীক চেয়েছিলাম। তাহলে বিগত কয়েক মাসে এটা তিনি কেন ওই তাদের যে শাপলা প্রতীকের তাদের যে লিস্ট মার্কার, ওই লিস্টে এটা কেন অন্তর্ভুক্ত করেন নাই? খামখেয়ালি যে কারণে তারা অন্তর্ভুক্ত করেন নাই, অথবা কারো প্রভাবে প্রভাবিত হয়ে তারা এটুকু করার সৎ সাহস দেখাতে পারেন নাই। যেই নির্বাচন কমিশন একটা রাজনৈতিক দলকে তাদের প্রাপ্য মার্কাটা দেওয়ার সৎ সাহস দেখাতে পারে না, আমরা মনে করি সেই নির্বাচনের অধীনে একটা সুষ্ঠু নির্বাচন এই বাংলাদেশে হতে পারে না। আপনারা যদি জুলাই সনদ, জুলাই ঘোষণাপত্রের মতো নাম কাওয়াস্তে একটা পেপার চান, ওই সনদ আমরা চাই না। আমরা জুলাই সনদের আইনগত ভিত্তি চাই, এই জুলাই সনদ বাস্তবায়নের নিশ্চয়তা চাই। বিধি অনুযায়ী এনসিপিকে শাপলা প্রতীক দেওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। সকালে সিলেট পুলিশ লাইন্সে সাংবাদিকদের কথা জানান তিনি। এছাড়া নির্বাচন ফেব্রুয়ারিতে না হওয়ার মতো কোনো ঘটনা ঘটেনি উল্লেখ করে রমজানের আগেই ভোট হবে বলে আশ্বস্ত করেন ইসি। আইন এবং বিধি অনুযায়ী আমাদের তালিকায় যে মার্কাগুলো রয়েছে, যে প্রতীকগুলো রয়েছে, সেগুলোর মধ্যে যে প্রতীকটা চাচ্ছেন সেই প্রতীকটা না থাকার কারণে নির্বাচন কমিশন দিতে পারছে। নির্বাচন ফেব্রুয়ারিতে না হওয়ার মতো কোনো কাজ বা কোনো ঘটনা এখনো ঘটেনি এবং অনেক কিছুই মিডিয়াতে আসছে। এগুলো আশা রাখি এগুলো আমাদের নির্বাচনে কোনো প্রভাব পড়বে না। আপনারা সবাই জানেন ফেব্রুয়ারি মাসে, রমজান মাসের আগে নির্বাচন অনুষ্ঠিত হবে। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিয়ে কোনো ধরনের আপোষ করা যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর AJM জাহিদ হোসেন। বিএনপি জনগণের পক্ষে ছিল, এখনও আছে এবং ভবিষ্যতেও থাকবে বলেও জানান তিনি। দুপুরে দিনাজপুরের ঘোড়াঘাটে পৌর বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে এক মতবিনিময় সভায় কথা বলেন তিনি। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে কোন নেতা করে নাই, আমরা আত্মসমর্পণকারীদের দলেও নেই, আমরা স্বাধীনতার বিপক্ষেও ছিলাম না। আমরা সব সময় আমাদের নেতা জনগণের পক্ষে ছিলেন। সেই জন্য আজ অবধি বেগম খালেদা জিয়া এবং জনাব তারেক রহমান জনগণের পাশে আছেন, বিএনপি আপনাদের পাশে আছে। নানা সীমাবদ্ধতা নিয়েই 3 ঘন্টারও কম সময়ে 1,500 যাত্রী বোঝায় 6টি আন্তর্জাতিক এবং 4টি অভ্যন্তরীণ ফ্লাইট নামিয়ে চমক দেখিয়েছে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর। অগ্নিদুর্গত ঢাকার শাহজালাল বিমানবন্দরের বিকল্প হিসেবে যাত্রী ব্যবস্থাপনা যেমন নির্বিঘ্ন হয়েছে, তেমনি জরুরি অবতরণ করা সবগুলো ফ্লাইটে নিরাপদে অবতরণ করে। সাক্ষাৎপুর ক্যামেরায় বিস্তারিত কমলদের রিপোর্টে। আগুনে পুড়ছে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো পয়েন্ট। বিপর্যয় এড়াতে ঢাকামুখী সবগুলো বিমানকে পাঠিয়ে দেওয়া হচ্ছে চট্টগ্রাম এবং সিলেট বিমানবন্দরে। দুপুর থেকে বিকেলের মধ্যে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে অবতরণ করে 6টি আন্তর্জাতিক এবং 4টি অভ্যন্তরীণ রুটের 10টি বিমান। একসঙ্গে এতগুলো যাত্রীবাহী বিমান অবতরণের নজির না থাকলেও পরিস্থিতি সামাল দিয়েছে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর কর্তৃপক্ষ। ইন্টারন্যাশনাল যাত্রী 1234 জনের মতো আমরা আমাদের টার্মিনালে, ছোট টার্মিনালে আমরা অ্যাকোমোডেট করেছি। এর ভিতরে আরও ডোমেস্টিকের আরও 4টা এয়ারক্রাফটের যাত্রীরাও ছিল। সো আমাদের অত্যন্ত ব্যবস্থাপনায় দক্ষতার পরিচয় দিতে হয়েছে।
চট্টগ্রামের বিমানগুলো যেমন স্বাভাবিকভাবে গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে গেছে, তেমনি রাত 12টায় ফিরে যায় জরুরি অবতরণের 10টি ফ্লাইটও। এতগুলো ফ্লাইটকে এখানে অ্যাট এ টাইম অ্যাকোমোডেশন করা আসলে আমাদের ওই ধরনের প্র্যাকটিস আগে ছিল না। জরুরি ওই সময়ে একটা নতুন অভিজ্ঞতার সাথে পরিচিত হওয়াটা আমাদের জন্য অনেক বড় একটা মহড়া হয়ে গেল। 92 PCN ক্ষমতা সম্পন্ন রানওয়ের চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে 9টি 777 এবং 8টি ড্যাশ বিমান অ্যাপ্রন পার্কিং সক্ষমতা রয়েছে। কয়েক ঘন্টার মধ্যে 10টির বেশি ফ্লাইটকে জরুরি অবতরণ, একই সাথে 1,500-এর বেশি যাত্রীকে ব্যবস্থাপনা করা, সব কিছু হয়েছে নির্বিঘ্নে। আর তাই কর্মকর্তারা বলছেন ঢাকার শাহজালাল বিমানবন্দরের বিকল্প হিসেবে গড়ে উঠতে পারে এই শাহ আমানত বিমানবন্দর। চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দর থেকে কমল দে, সময় সংবাদ। বাংলা সময় আরও থাকছে। হিলিতে লাভজনক হচ্ছে আগাম আলুর চাষ, অনুকূল আবহাওয়ায় ভালো ফলনের আশা। দুশ্চিন্তা বাড়াচ্ছে সার সংকট ও বাড়তি দাম, ঝুঁকি মোকাবেলায় পাশে থাকার আশ্বাস। শেরপুরের সীমান্ত এলাকায় সন্ধ্যা হলেই নেমে আসে হাতির পাল। ধান পাকার সময় ঘনিয়ে আসায় শ্রীবর্দী, ঝিনাইগাতি ও নালিতাবাড়ি উপজেলায় শুরু হয়েছে বন্য হাতির আক্রমণ। পাহাড়ে পর্যাপ্ত খাদ্য না থাকায় ক্ষুধার্ত হাতিগুলো খাবারের সন্ধানে নেমে আসছে ফসলের মাঠে। সবার করছে অসহায় কৃষকের বেঁচে থাকার একমাত্র অবলম্বন ধানের ক্ষেত। তবে ফসল ও বাড়িঘরের ক্ষতি হলে ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস বন বিভাগের। শহীদুল ইসলাম হীরার তথ্য, বাবু চক্রবর্তীর তোলা ছবিতে রিপোর্ট। ধান ক্ষেতের চারধারে এভাবেই আগুন জ্বালিয়ে কষ্টের ফসল রক্ষার চেষ্টা শেরপুরের 3 উপজেলার সীমান্ত এলাকার কৃষকের। তবুও রক্ষা করা যাচ্ছে না ঘাম ঝরানো কষ্টের ফসল। সন্ধ্যা হলেই শ্রীবর্দী, ঝিনাইগাতি ও নালিতাবাড়ির পাহাড়ি সীমান্ত এলাকায় ধান খেতে নেমে আসে 40 থেকে 50টি বন্য হাতির পাল। খেয়ে এবং পা দিয়ে মারিয়ে নষ্ট করে একরের পর একর ফসলের ক্ষেত। দিন বা রাতে হাতির পাল লোকালয়ে হানা দিলে ঢাকঢোল পিটিয়ে মশাল জ্বালিয়ে হই হুল্লোড় করে ফসল রক্ষা করতে গিয়ে এই জনপদে হাতি ও মানুষের যুদ্ধে কখনো প্রাণ হারিয়েছে হাতি, কখনো বা মানুষ। নিজেদের ফসল রক্ষায় কয়েক দশক ধরে চলা যুদ্ধের নিরসন চায় পাহাড়ি জনপদের মানুষগুলো। 10 থেকে 15 একর জমি আমাদের রাত্রে ধান খাইছে হাতি। আমার 1.5 একর জমি কটরা, এইভাবে যদি ক্ষতিগ্রস্ত করে তাহলে আমাদের অবস্থাটা কি হয়ে যাবে। আমাকে হাতে পাড়া দিয়ে আমার পা ভেঙে দিছে, তারপর থেকে আমি নাড়ি ভর দিয়ে হাঁটি। হাতির আক্রমণে ধান বা সবজি ক্ষেতের বা ঘর বাড়ির ক্ষতি হলে সরকারিভাবে ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস বন বিভাগের। সবাই যৌথভাবে আমরা হাতিগুলো তাড়াইয়ে পাহাড়ে জঙ্গলে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করি। ওদের আবেদন করবে ক্ষতিগ্রস্ত, আমরা এটা দেখে আমরা তাদেরকে ক্ষতিপূরণ দিচ্ছি। বন বিভাগের তথ্য মতে 2014 সাল থেকে এ পর্যন্ত হাতির আক্রমণে 30 জন মানুষের মৃত্যু হয়েছে। অপরপক্ষে মারা গেছে 28টি হাতি। হাতির আক্রমণে আহত, নিহত এবং ফসল সহ ঘরবাড়ি ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়া হয়েছে প্রায় 1 কোটি টাকা। সময় সংবাদ, শেরপুর। আজ সনাতন ধর্মাবলম্বীদের দীপাবলি উৎসব। এশিয়া মহাদেশের সবচেয়ে বড় আয়োজন শ্মশান দীপাবলি অনুষ্ঠান উদযাপন হচ্ছে বরিশালে। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার অপূর্ব অপু। আমরা সরাসরি যুক্ত হব তার সঙ্গে। সনাতন ধর্মাবলম্বীদের আজ দীপাবলি উৎসব, নানা আয়োজনের মধ্য দিয়ে এই দিনটি উদযাপন করছে সনাতন ধর্মাবলম্বীরা। এশিয়ার সব থেকে বড় শ্মশান দীপাবলি অনুষ্ঠানটা হচ্ছে বরিশালে। বরিশাল শহরের কাউনিয়ায় প্রায় 6 একর জায়গা জুড়ে এখানে এই শ্মশানে, বরিশালের মহা শ্মশানে শ্মশান দীপাবলি উৎসব অনুষ্ঠিত হচ্ছে। প্রায় 6 একর জায়গা জুড়ে 50 থেকে 70 হাজারের মতন এখানে মঠ রয়েছে, সমাধি মঠ রয়েছে। এই সমস্ত সমাধি মঠে আজকে সনাতন ধর্মাবলম্বীরা এখানে উপস্থিত হয়ে তারা তাদের স্বজনদের প্রতি প্রদীপ, মোম প্রজ্বলন করে ধূপ আগরবাতি দিয়ে তারা তাদের হারানো স্বজনকে স্মরণ করছে। এই আয়োজনে আমরা দেখতে প্রতি বছর লাখো মানুষের সমাগম হয়ে থাকে। এবছর আয়োজকরা জানিয়েছে যে বিগত বছর থেকে তুলনামূলক কম মানুষ হলেও তাতেও লাখো মানুষের আজকে উপস্থিতি হবে বলে তারা প্রত্যাশা করছেন। সন্ধ্যার সময় এই আয়োজনটি শুরু হয়েছে মোমের আলোয়, প্রদীপের আলোয় আলোকিত করা হয়েছে এই সমাধি মঠগুলো। কেউ অশ্রুসিক্ত জলে তার হারানো স্বজনকে মনে করছে, কেউ বা তার ধর্মীয় গ্রন্থ পাঠ করছে। এবং আমরা দেখছি যে একটি সমাধি মঠের সামনে তার প্রিয়জনের খাবার সাজিয়ে এখানে বসা হয়েছে। তারা বলছেন, আয়োজকরা বলছেন যে এর মধ্য দিয়ে হারানো স্বজনকে যেমনি
স্বজন করা হয়, সেই সাথে সাথে বিশ্ববাসীর মঙ্গল কামনা করা হয়। এই প্রদীপের আলোয় আলোকিত হবে সবার জীবন, সেই প্রত্যাশাটি করা হয়। আরেকটি বিষয় আমরা লক্ষ্য করছি যে এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রতি বছরের মতো এবছরও বাড়তি তৎপরতা চোখে পড়ার মতন, যাতে কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। সেই সাথে সাথে বিভিন্ন রাজনৈতিক দল, বিশেষ করে আমরা দেখছি যে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা এখানে উপস্থিত থেকে এই উৎসবটিতে যেমনি তারা অংশ নিয়েছে, তেমনি আনন্দ ভাগাভাগি করে নিচ্ছেন। এখানে দেখছি যে এই শ্মশান, মহাশ্মশানে যেটি বলছে আয়োজকরা, 50 থেকে কম বেশি 70,000-এর মতন এখানে সমাধি মঠ রয়েছে। প্রায় 6 একর জায়গা জুড়ে এটি এশিয়ার মধ্যে, বাংলাদেশ তো বটেই, গোটা এশিয়ার মধ্যে সব থেকে বড় মহাশ্মশান বলা হয় এখানে। এবং আজকে রাতভর এই শ্মশান দীপাবলি অনুষ্ঠানটি চলবে। রাতভরই কিন্তু ভক্তরা কিংবা পুণ্যার্থীরা, সনাতন ধর্মাবলম্বীরা দেশ এবং দেশের বিভিন্ন প্রান্তের সাথে সাথে পার্শ্ববর্তী দেশ ভারত, নেপাল থেকেও প্রতি বছর এখানে মানুষ আসেন বলে জানিয়েছেন এখানকার আয়োজকরা। তো এখন বাজে 6:30 বাজে। আপাতত আমার কাছে এই সন্ধ্যার সময় এতটুকুই খবর ছিল। সহকর্মী অপূর্ব উপযুক্ত হয়েছিলেন বরিশাল থেকে। বাংলা সময় আরও থাকছে। সাঁইজির ধামে বিদায়ের সুর, ভাঙছে সাধুদের হাট। 135তম তিরোধান দিবসের শেষ দিনে বাণীতে বাণীতে লালন শাহকে স্মরণ। বাংলাদেশ মংলা জলসীমায় অবৈধভাবে অনুপ্রবেশ করে অবাধে চলছিল ইলিশ শিকার। 14 ভারতীয় জেলেকে আটক করল নৌবাহিনী। শুক্রবার গভীর রাতে বঙ্গোপসাগরের ফেয়ারওয়ে বয়া এলাকায় বেশ কয়েকটি ভারতীয় ফিশিং ট্রলার দেখতে পান নৌবাহিনীর সদস্যরা। এই সময় তাদের আটক করতে গেলে অন্যান্য ট্রলার দ্রুত পালিয়ে গেলেও এফবি শুভযাত্রা নামের ভারতীয় একটি ট্রলার জব্দসহ দেশটির 14 জেলেকে আটক করেছে। সমুদ্র সীমা লঙ্ঘন ও বাংলাদেশি মৎস্য সম্পদ লুটের অভিযোগে মামলা করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাছ শিকারের কথা স্বীকার করে জেলেরা, পরে তাদের জেল হাজতে পাঠানো হয়। ব্রাহ্মণবাড়িয়ায় জব্দ করা হয়েছে 12.5 কোটি টাকার অবৈধ ভারতীয় পণ্য। এ ঘটনায় কাউকেই আটক করা যায়নি। বিজিবি জানায়, সীমান্তবর্তী বিজয়নগর উপজেলার চম্পকনগরে ভোররাতে চালানো হয় এই অভিযান। একটি মিনি পিকআপ সন্দেহ হলে থামিয়ে তল্লাশি করা হয়। সেখান থেকে উদ্ধার হয় 15,000 মোবাইল ফোনের ডিসপ্লে এবং 107টি কম্বল। তবে পাওয়া যায়নি আমদানির কোনো নথি। সীমান্তে নিরাপত্তা নিশ্চিত ও চোরাচালান রোধে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে বিজিবি। ঝিনাইদহের শৈলকুপায় মাদ্রাসার শিক্ষকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন করেছেন শিক্ষক ও অভিভাবকরা। সকালে উপজেলার পদ্মতী গ্রামের মাদ্রাসাতুস সুন্নাহ অ্যান্ড ইসলামিক স্কুলের সামনে মানববন্ধন করা হয়। এতে ব্যানার ফেস্টুন নিয়ে ওই মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী অংশ নেয়। এ সময় তারা অভিযোগ করেন, মাদ্রাসার পরিচালক ইমরান হোসেন ও শিক্ষক জাকির হোসেনের বিরুদ্ধে 3 ছাত্রকে বলাৎকারের মিথ্যা অভিযোগে মামলা করা হয়েছে। মাদ্রাসাটির কার্যক্রম বন্ধ করতে স্থানীয় একটি মহল এই চক্রান্ত করছে বলে অভিযোগ করে দ্রুত মামলা প্রত্যাহারের দাবি জানান তারা। ওমানে সড়ক দুর্ঘটনায় নিহত সন্দ্বীপের 7 জনের মধ্যে 2 জনের জানাজা অনুষ্ঠিত হয়েছে। সকালে সারিকাইত ইউনিয়নের মাঠে শাহাবুদ্দিন আর বাবলুর জানাজা হয়। এতে অংশ নেন হাজারো মানুষ। পর্যায়ক্রমে বাকিদের জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর আগে সকালে অ্যাম্বুলেন্সে 7 জনের মরদেহ সন্দ্বীপে পৌঁছালে নেমে আসে শোকের ছায়া। শনিবার রাতে ওমান থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে 8 জনের মরদেহ আনা হয় চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে। গত 8 অক্টোবর ওমানের দকুমে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হন তারা। সৌদি আরবে বিদ্যুৎস্পৃষ্টে মারা গেছেন রাজবাড়ির ফিরোজ তরফদার নামে এক যুবক। শনিবার স্থানীয় সময় বিকেল 4টার দিকে দেশটির তাবুক প্রদেশে আল উজ শহরে এই দুর্ঘটনা ঘটে। জীবিকার তাগিদে মাত্র 2.5 মাস আগে সৌদি আরবে পাড়ি জমান সদরের জগৎপুর গ্রামের দুবাই প্রবাসী মঞ্জু তরফদারের ছেলে। সেখানে আল উজ শহরে স্যানিটারি মিস্ত্রির কাজ করতেন তিনি। তার মৃত্যুর খবরে পরিবারের শোকের ছায়া নেমে এসেছে। মরদেহ দ্রুত দেশে পাঠানোর দাবি স্বজনদের। লাভজনক হওয়ায় আগাম জাতের আলু রোপণে ব্যস্ত সময় পার করছেন দিনাজপুরের হিলির কৃষক। মৌসুমের শুরুতেই অনুকূল আবহাওয়া ও বীজের কম দামের কারণে লাভের আশা তাদের। তবে সারের ঘাটতি ও বাড়তি দামে চিন্তিত চাষিরা। শফিকুল ইসলাম শফিকের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। আগাম জাতের আলু আবাদে ব্যস্ত কৃষক। আমন ধান কাটার পর সেই জমিতেই শুরু হয়েছে চাষাবাদ।
মৌসুমের শুরুতেই অনুকূল আবহাওয়ার কারণে দিনাজপুরের হিলিতে আলু চাষ বেড়েছে। বীজের কম দামের কারণে লাভের আশা কৃষকদের, তবে চিন্তার কারণ সারের ঘাটতি ও বাড়তি দাম। পাশাপাশি আলু বিদেশে রফতানির ব্যবস্থা নেয়ার দাবি তাদের। আগাম আলু আবাদ করলে পরে আমরা বেশি লাভবান হতে পারি, এই জন্য আমরা আগাম লাগাচ্ছি। বীজের দাম কম কিন্তু সারের দাম একটু বেশি। এবার আশা করতেছি যে আল্লাহ যদি ভালো মুখ তুলে তাকায় আলুর দাম পাবো। এখানে প্রচুর আলু, এই গোটা মাঠ আলু। তো যদি আলুটা যদি বাইরে পাঠানোর ব্যবস্থা থাকে রপ্তানি করার, তাহলে আমরা হয়তো আশা করি কিছু লাভবান হব। কৃষকদের সব ধরনের পরামর্শ দেওয়ার কথা জানায় কৃষি বিভাগ। যে কোনো ফসল যদি আগাম বা অসময়ে করা যায় সেটা লাভজনক হবে, এবং সে বিষয়ে আমাদের যে ব্লক পর্যায়ে উপসহকারী কৃষি কর্মকর্তাগণ আছেন তারা প্রতিনিয়ত কৃষকদেরকে পরামর্শ দিচ্ছেন, এবং আমরা আশা করছি যে আবহাওয়া এখন পর্যন্ত যে অবস্থায় আছে সেটা আসলে আলু চাষের জন্য উপযোগী, এবং আমাদের পরামর্শগুলি অব্যাহত আছে। কৃষি বিভাগের তথ্য মতে চলতি বছর দিনাজপুরের হাকিমপুর উপজেলায় আগাম আলু আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 150 হেক্টরেরও বেশি জমি। সময় সংবাদ, হিলি। কুষ্টিয়ায় লালন শাহের 135তম তিরোধান দিবস পালনের শেষ দিন আজ। ধীরে ধীরে লালনের ধাম ছাড়তে শুরু করেছেন ভক্ত অনুসারীরা। বাবুল হোসেনের ক্যামেরায় SM রাশেদের রিপোর্ট। শাহজিদ ধামে বিদায় গানের সুর ভাঙছে সাধুদের হাত, প্রস্তুতি নিচ্ছেন নিজস্ব আশ্রমে ফেরার। রোববার সকালে সিউড়ায় সাইজিকে বিদায় জানিয়ে ভক্তিতে মোমবাতি জ্বালায় সাধু সন্ন্যাসীদের একাংশ। গুরু শিষ্যরা গোল হয়ে মাতেন আলাপচারিতায়। বাণীতে বাণীতে লালন শাহকে স্মরণ করেন ভক্তরা। আসছে দিনে আবার একত্রিত হবার আকাঙ্ক্ষা তাদের। মহব্বত, প্রেম, ভক্তি সবার সঙ্গে করা হয়, এই টানে এখানে আসি সাইজের উদ্দেশ্যে। আসার পরে অনুষ্ঠানটায় আমরা অনেক তৃপ্তি পাই, আত্মার শান্তি পাই। এই বিদায়ের সময় অনেক বুকে ব্যথা নিয়ে যার যার আশ্রমে চলে যেতে হয়। অন্তরস্থলে যে একজন বসে আছে আমার মধ্যেই, সেই প্রশান্তিটা আমরা এখানে এসে অনুভব করি। 19 অক্টোবর আনুষ্ঠানিকভাবে শেষ হলো প্রথমবারের মতো রাষ্ট্রীয়ভাবে পালন করা 3 দিনব্যাপী লালনের 135তম তিরোধান দিবসের আয়োজন। SM রাশেদ, সময় সংবাদ, কুষ্টিয়া। বাংলা সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিব আরও একবার। এনসিপিকে শাপলা প্রতীক দিতে আইনগত বাধা নেই, দাবি সার্জিসের। কাউকে খুশি রাখতে না দেওয়ার অভিযোগ, বিধি অনুযায়ী সুযোগ দেখছে না কমিশনার আনোয়ারুল ইসলাম। এবং শেরপুরের সীমান্ত এলাকায় সন্ধ্যা নামলে বন্য হাতির তাণ্ডব, পাহাড়ে পর্যাপ্ত খাদ্য না থাকায় ফসল সাবার, তালিকা করে ক্ষতিপূরণের আশ্বাস বন বিভাগের। এই ছিল বাংলার সময়। এরপর সন্ধ্যার সময় নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী গোলাম রাব্বি। তামিম, আপনাকে ধন্যবাদ। সন্ধ্যার সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়।